কর্মকর্তাবৃন্দ এবং আপনারা প্রিজাইডিং অফিসার, আসসালামু আলাইকুম। আপনারা আগে আমি এতক্ষণ খুব মনোযোগের সাথে আপনাদের প্রশ্ন এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, বিশেষ করে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, আমাদের আঞ্চলিক নির্বাচন কমিশনার অফিসার কর্মকর্তা আপনাদেরকে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। আমি দেখেন একটি কথা অপ্রাসঙ্গিক বলে যে নলেজ কামস নট ফ্রম দ্য স্টাডি অফ বুক বাট ফ্রম দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড। আজকে পুলিশ সুপার সাহেবের কাছ থেকে আমরা কিছু শিখলাম। অনেক বছর ধরে, বয়স তো প্রায় 70-এর কাছাকাছি, এরকম দেখি, কিন্তু এটা কি জিনিস প্রায় 70 বছরে কিন্তু আমি আজকে প্রথম শুনলাম যে নির্বাচনের জন্য করলেও একটা মেডেল ওনাকে দেওয়া হয়। এটা অত্যন্ত আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার অনেক সকালের বয়স বেশি, বয়সের দাবিতেই বলি যে আজকে প্রথম জানলাম। এবং একটু আগে যে কথাটা বললাম ওটাকে আমি একটু ধারণ করলাম যে শুধু কি বই পড়ে জ্ঞান হয়, স্টাডি অফ ম্যানকাইন্ড এর উপর আর কোনোই হয় না। আজকে আপনাদের সাথে আমি কেন এসেছি, শুধু আপনাদেরকে দেখার জন্য। কোনো নির্দেশ বলা হয়েছে যে আমি একটা নির্দেশনামূলক বক্তব্য দেব, এটা সঠিক নয়। নির্দেশ কে দিতে পারে? এখন সকল নির্দেশ আসবে রিটার্নিং অফিসার কাছ থেকে, সকল নির্দেশ আসবে পুলিশ সুপার কাছ থেকে। আপনাদেরকে শুধু জানিয়ে দেই, দেখেন সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন দেশের সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য দায়বদ্ধ। নির্বাচন কমিশনের আমার মতো 5 জন লোক সর্বমোট, ইনক্লুডিং দ্য চিফ ইলেকশন কমিশনার, 5 জন। থাকি কোথায়? ঢাকা শহরে। কি বিল্ডিংয়ে থাকি? একটা সুরম্য বিল্ডিংয়ে আমরা অবস্থান করি। আর আমার দেশটার অবস্থা দেখেন, প্রায় 17 কোটি জনসাধারণ, ভোটারের সংখ্যা প্রায় 13 কোটি। আপনাদের এখানে আপনারা 165টা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপস্থিত আছেন, বেশি আছেন, হয়তো 5% বেশি করে নেওয়া হয়েছে। এইরকম 43,000-এরও বেশি, 43,000 স্টেশন, টেকনাফ থেকে তেঁতুলিয়া। এটা কি 5 জনের পক্ষে জানা সম্ভব? যার জন্য আইনটাও একটু করে দিয়েছে। আইনটা কি করে দিয়েছে? যে নির্বাচন কমিশন রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972, যেটা দিয়ে আমরা নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন করে থাকি। আরও লোকাল গভর্নমেন্ট আপনারা জানবেন যে অনেক নির্বাচন সারা বছর বলে লেগে আছে। এখন সেখানকার 11 আর্টিকেল, সেখানে শুধু বলা হয়েছে যে নির্বাচন কমিশন নির্বাচনের সূচি ঘোষণা করবেন। কাকে আহ্বান জানাবেন? ভোটারদেরকে আহ্বান করব যে 300 কেন্দ্রে 300টা আসনে ভোট হবে নিম্নলিখিতভাবে। ভোটারকে অবহিত করলাম। কখনো কিন্তু বলি নাই বা ওই আইনের সুযোগ নেই যে আপনি যারা ইন্টারেস্টেড তারা দয়া করে নমিনেশন পেপার সাবমিট করুন, এরকম কোনো কথা নোটিফিকেশনে নেই, আইনেই নেই। কি এটা করবে কে? আমি বলেছি যে 11 ধারা বলেন আর 11 ধারা 11 অনুচ্ছেদ বলেন, এটা করবে কে? 11(1) অনুচ্ছেদ, 11(2), 11(3), 11 এইভাবে চলে আসছে। করবে কে? রিটার্নিং অফিসার। শেষ, উনি ঘোষণাটা দিয়ে দিলেন। এরপরে রিটার্নিং অফিসার বলবেন যে আসেন, কে কে জমা দিতে চান আমার কাছে জমা দিবেন। উনি বলবেন, জায়গা উনি ঠিক করে দিবেন যে আমার অফিসে দিতে পারবেন, অথবা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অমুক জায়গার অমুক এনও বা যিনি আছেন তার কাছে দিতে পারবেন।
কখন দিতে পারবেন, এতটা থেকে এতটা পর্যন্ত। শুরু হয়ে গেল কাজ, সর্বশেষ চলে যাই, এর মধ্যে অনেক ধাপ, তাই না? আপনারা বুঝতেছেন, অনেক ধাপ পেরিয়ে সর্বশেষ ধাপ কি? প্রথমে বললো যে অ্যাপ্লিকেশন দেন, চাকরির জন্য বলেন আর জানেন। সর্বশেষ হলো জয়েন করেন, অ্যাপয়েন্টমেন্ট। সে অ্যাপয়েন্টমেন্ট কাকে দিবে? আপনার আর্টিকেল 39, সেটাও উনি একটা পাবলিক নোটিশ দিবেন, ঘরে বসে না, পাবলিক নোটিশ দিয়ে সর্বশেষ বলবেন যে অমুক ক্যান্ডিডেট সবচেয়ে বেশি ভোট সিকিউর করছেন, পেয়েছেন, তাকে নির্বাচিত হিসাবে ঘোষণা করা হলো। তাহলে এখন আপনি ব্যাপ্তিটা বোঝেন যে সে প্রথম দিন থেকে নোটিফিকেশন দিয়েছে যে যারা আপনার ইন্টারেস্টেড তারা আমার কাছে আসুন, এত তারিখে আমার অফিসে দিতে পারবেন, অমুকখানে দিতে পারবেন, আর উনি ওনার জায়গা উনি বলবেন। এর থেকে শুরু হলো আর বিরাট জাইগান্টিক কাজ, যেখানে 17 লক্ষ লোক নিয়োজিত, 17 লক্ষ লোক নিয়োজিত। এই বিশাল কর্মযজ্ঞ এক রিটার্নিং অফিসারের কাছে দায়িত্ব। রিটার্নিং ফার্স্ট থেকে লাস্ট, তাহলে এক। এখন এই এত বড় কর্মযজ্ঞের একটা জেলা লেভেলে আমরা একটা ইউনিট ধরি, তাকে সবচেয়ে প্রোটেকশন দিবে ঢাল স্বরূপ কে বলেন? আপনারাই বলেন, কে দিবে? পুলিশ দিবে ঢাল স্বরূপ, যে আপনি নির্বিঘ্নে কাজ করেন, ঢাল স্বরূপ আছি আমরা। এই দায়িত্ব আমার, দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, দায়িত্ব ওনার। বলবেন যে উনি একা, একটা জেলার মধ্যে উনি একা, অন্যরা যারাই কাজ করুক অন্যদেরকে আনা হয়েছে, কিন্তু উনি কিন্তু এখানে স্থায়ী জেলা প্রশাসক। এখন আপনাকে সংক্ষেপে যদি বলি যে একটা নির্বাচনে একটা আসন ভিত্তিক সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন এরা। আমি কিন্তু আরেক গ্রেড বাড়িয়ে বলবো যে উনাদের চাইতেও এই হোল ইলেকশনের রাজা বলবেন, সম্রাট বলবেন, মধ্যমণি বলবেন, নিউক্লিয়াস বলবেন, আমার আরেক বলছে কি একটা ভোমরা, প্রাণ ভোমরা, যাকেই বলেন তারাকে আপনারা উত্তর চাই। দেখছেন? তাহলে আপনাদের সমস্বরে যে কথাটা উত্তর আসলো, যে এত বক্তব্যের পর অনেক বক্তৃতা দিয়ে ফেললাম, আমি অনেক কথা বলে ফেললাম, আসল জায়গায় যখন এসেছি একজনকে বলবেন, যে একজনকে, সবাই বললেন প্রিজাইডিং অফিসার। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর পেয়ে আমি খুব সন্তুষ্ট। আমার আর বলতে হলো না, আমি একটু পর্বেই আমি একটু জেনেছি যে আপনারা সব পদস্থ কর্মকর্তা, সকলেই উচ্চ পদস্থ কর্মকর্তা, এবং তার বেশিরভাগই হচ্ছে সরকারি কর্মকর্তা। প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে এইরকম কেন করা হলো? উত্তর আমার মনে হয় আমার চাইতে আপনারাই ভালো বুঝবেন, যে ইতিহাসের কতগুলো আনপ্রেসিডেন্টেড ঘটনা। ফার্স্ট হচ্ছে বাংলাদেশের গত 50-70 বৎসর, 80 বৎসরের ইতিহাস দেখে আমরা পাইনি যে জাতীয় পরিষদের সাথে গণভোট হয়। দুইটা আলাদা ভোট, গণভোট আগে এককভাবে হয়েছে, কিন্তু এই প্রথম গণভোট হবে জাতীয় পরিষদ গণভোটের মতো। আপনি এটারও প্রিজাইডিং অফিসার, ওইটারও প্রিজাইডিং অফিসার। এটা আনপ্রেসিডেন্টেড, অতীতে নজির নাই। আরেকটা আনপ্রেসিডেন্টেড, অনেকেই আমার সম্মানিত বক্তাগণ অতি চমৎকারভাবে তাদের ভাষা, সুন্দর ভাষা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আরেকটা কারণে অনন্য। অনেক দিন থেকে আপনারা লক্ষ্য করেছেন, অনেক দিন থেকেই, একটু আগে আমাদের, আমি যদি ভুল না করি, আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন যে বারণ করলে না অসুবিধা, এরকম একটা শব্দ বলেছে। বারণ বলতে উনি বোধহয় বুঝিয়েছেন যে ভোটার যাবেন না, একটা ঝামেলা।
ক্লু অথবা যান এইদিকে যান ওইদিকে যান না, এইরকম করলে না ঝামেলা। যদি বলি সিরাতুল মুস্তাকিমের পথ যান, সোজা যান, কাউরে থামাবো না, তাহলে ঝামেলা হবে কেন? অতি সত্য কথা। এরপরেও আমাদের এই কথাটা কেন এখন বলতে হচ্ছে, আর আপনিই বা কেন এই প্রশ্ন তুলেছেন? তাহলে কি আপনার কথাটা খুব অমূলক? বুঝতে চেষ্টা করবেন যে কোন সময় আমরা কি প্রেক্ষাপটে। যদি আরও সহজ ভাষায় বলে ফেলি, যে যাদের আমরা সকলেই বাংলাদেশের মানুষ, তাই না? আপনার ভাই, আপনার বন্ধু, হিন্দু হোক, মুসলমান হোক, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বৈবাহিক সূত্রে হোক, দেখবেন যে একে অন্যের সাথে সবাই জড়িত। এরপরেও যে দুঃখজনক ঘটনা আমাদের দেশে ঘটে যায় বা ঘটেছে, সেটা কিসের জন্য ঘটেছে? অনেকেই রিসার্চ করবেন, বিভিন্নভাবে তার যুক্তি দিবেন, বিভিন্নভাবে জিনিসটাকে ব্যাখ্যা করবেন। কিন্তু আমি যদি সংক্ষেপে একটি কথা বলি, যে বহু কারণ থাকতে পারে। তার অন্যতম একটা কারণ হচ্ছে ভোটের ব্যাপারে মানুষের ক্ষোভ। কোথায় যেন ভোটের ব্যাপারে কোথায় যেন একটা অস্বস্তি। সেই অস্বস্তিটা কিন্তু অপরাপর জিনিসের সাথে মিলেমিশে একটি দুঃখজনক ঘটনা, আমি বলবো একটি দুঃখজনক ঘটনার অধ্যায় হয়েছে। ভবিষ্যতে এই দুঃখজনক ঘটনা যেন আর না হয়, বিশ্বের কাছে বাঙালি জাতি হিসাবে আমরা যেন আর অপদস্থ না হই। যে জাতি স্বাধীনতা অর্জন করতে পারে, বিরাট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, সেই জাতি আজকে 50 বছরের বেশি সময় পরেও যেন কোথায় যেন অস্বস্তি। প্রতিবেশীরা, যারা প্রতিবেশী বলতে প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী মানুষ, বিশ্ব আমাদেরকে কি বলে, সেটা কিন্তু আমাদের এখন সময় এসেছে অনুধাবন করা। শুধুই অমুক খারাপ ছিল, অমুক এই ছিল, অমুক এই ছিল, এই করে ফেলেছি, চলে গেছেন, এর চাইতেও ভবিষ্যতে চিন্তা করতে হবে যে জাতি হিসাবে আমাদের সম্মানটা কি কিছুই ক্ষুণ্ণ হয় নাই? তাহলে ভবিষ্যতের জন্য আজকে এমন একটা নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আপনি আমাদের সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসছেন, যে ভবিষ্যতে যেন এই ধরনের প্রশ্ন সম্মুখীন আমরা না হতে হয়, এই জাতিকে যেন বিশ্বের কাছে এইভাবে হেয় প্রতিপন্ন করতে না হয়, তার একটা অন্যতম সুযোগ হচ্ছে আপনার এই নির্বাচন। বলতে কোনো দ্বিধা নেই। আপনারা প্রশ্ন করেছেন যে নিরাপত্তাটা কি, প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্ন যথার্থ। যিনি এখানকার এই বিভাগের হেড, তার উত্তরও অতি যথার্থ। এই যথার্থতার মধ্যে কেন এই প্রশ্ন ওঠে, আর কেনই বা আমরা যথার্থভাবে উত্তর দিতে পারলাম কিনা, সেটাও কেন প্রশ্ন ওঠে। আমার মনে হয় অনেক যোগ্য লোকরা উপস্থিত আছে, আমার বলার প্রয়োজন নেই। যা হোক, ওই দিকে আমি না গিয়ে শুধু বলবো যে একটা নির্বাচনের প্রধান হচ্ছে আপনি। এই নির্বাচন যদি আল্লাহ না করুক, সকলের মনতুষ্টির গ্রহণযোগ্যতা যদি না হয়, একটা রিক্সাওয়ালা, আপনি খালি আমাকে আপনাকে দিয়ে তো আর দেশটা চলবে না। সাধারণ একজন শ্রমিক, সাধারণ একজন কৃষক, খেটে খাওয়া মানুষ, সকলের নিকট বহুত শক্তি কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি বড় বড় কথা বলতেছি, অনেক উপরে উঠে অমুক এই বলেছি, কিন্তু আল্লাহ প্রদত্ত যে একটা শক্তি, সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে, শিক্ষিত অশিক্ষিত, যোগ্য অযোগ্য, আপনাদের ভাষায় তথাকথিত যোগ্য অযোগ্য ভাষায়, সেটা কিন্তু সকলের ভিতর কাজ করে। অসুবিধা হচ্ছে আপনার ফোরাম আছে, আমার ফোরাম আছে, আমি খুব চোটপাট করে টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে বলতে পারি, আর সাধারণ একজন মানুষের ফোরাম নেই।
কিন্তু তার ভিতরেও কিন্তু জিনিসটা বাজে। এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সে উপলব্ধি হলো, সংক্ষেপে বলি, যে আমাদের একটা ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। অবশ্যই ভালো একটা নির্বাচন করতে হবে। এই জাতিকে বিশ্ব দরবারে একটা সুন্দর ভালো জাতি হিসাবে পরিচয়ের জন্য আমাদেরকে অবশ্যই এই নির্বাচনে সুন্দর করতে হবে। এই সুন্দর করার অন্যতম কারিগর হচ্ছেন আপনারা। আপনাদের এখানে 165টা বোধ হয় কেন্দ্র রয়েছে, 134। যাই হোক, আমি 101টা করে যদি বলেন যে আপনি যে মাদ্রাসা বা সেই স্কুল, প্রাইমারি স্কুল হোক, কলেজ হোক, আপনার কেন্দ্রে যদি আপনি সঠিক হইল বলবেন যে নির্বাচন সঠিক হয়ে গেল। এইরকম যদি 134টাই যদি সঠিক হয়, আপনার কেন্দ্রে যদি সঠিক হয়, 134টা কেন্দ্রেই যদি সঠিক হয়, ভাববার কোনো কারণ আছে যে আমার এই নির্বাচন ট্রান্সপারেন্ট হন নাই, স্বচ্ছ হয় নাই, সুন্দর হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই? ভাববার তো কোনো কারণ নেই। আপনাকে এই কাজে আপনাকেই এখন দায়িত্ব পোষণ করতে হবে। এই দায়িত্ব শুধুই মাত্র কেউ নির্বাচন বন্ধ করতে পারে না। কে পারে?